তো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং এবং আমাদের চ্যানেল ইমপ্রিন্ট মাইলসে তোমাদের সবাইকে স্বাগত। তো হঠাৎ করে একখানা প্ল্যান করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমি রয়েছি বালি ব্রিজের ওপরে। আর দেখতেই পাচ্ছ ভোরবেলায় বালি ব্রিজটা দেখতে কতটা সুন্দর লাগে। তা আমরা কিন্তু বালি ব্রিজের উপর থেকে আজকের জার্নিটা আমাদের স্টার্ট করে ফেললাম। অ্যাকচুয়ালি ভুল বললাম, আমাদের জার্নিটা তো বাড়ির থেকেই স্টার্ট করেছি, কিন্তু ব্লগিংটা বালি ব্রিজের উপর থেকে স্টার্ট করে ফেললাম। তো এখন আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি, আর এটা কিন্তু আজকের দিনের আমাদের একটাই টোল প্লাজা। অ্যাকচুয়ালি আজকে আমরা এই টোল প্লাজাটাই ক্রস করব, এর থেকে এরপরে আর গিয়ে কোনো টোল প্লাজা না, ডাইরেক্ট পাঁশকুড়া হয়ে চলে যাব খিরাইতে। তো চলে এসেছি হাইওয়েনেস চায়ের দোকানে, এখানে একটু চাটা খেয়ে নিই, একটু রিফ্রেশ হয়ে নিই। তো আমরা একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিচ্ছি, আর আমার পাশে সুপ্রতীক দাঁড়িয়ে রয়েছে। সুপ্রতীকও একটা ছোট্ট টি ব্রেক নিচ্ছে। মনে হয় সুপ্রতীক তোমাদের কিছু বলতে চায়, তো কী বলতে চাস বল। মানে এখানে বেশিক্ষণ দাঁড়ানোর ব্যাপার ছিল না, যেহেতু আমাদের লেট হয়ে গেছে, আর এটা সাডেন একটা প্ল্যান হয়েছে, যার জন্য আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে হবে। হয়তো এর আগে খিরাই এই টাইমে কেউ কোনো দিন যায়নি, আমরাই ফার্স্ট এই টাইমে যাচ্ছি। তো ভেবেছিলাম যে এখানে 5 মিনিট দাঁড়িয়ে চলে যাবো। এত ঠান্ডা লাগছে, মানে বাধ্য হয়ে একটা চা নিতেই হলো। তাকে চলো, যেতে যেতে কথা হচ্ছে। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফুটছে, তাই লেট করা যাবে না, আমরা চলে যাব খিরাইতে। সো এখন আমরা বেরিয়ে পড়ছি হাইওয়েনেস থেকে, আর সকালবেলা একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিলাম। আর এখান থেকে কিন্তু খিরাইয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 59 কিলোমিটার, আর মোটামুটি সময় 1 ঘন্টা 5 মিনিট দেখাচ্ছে। তো যত তাড়াতাড়ি পারা যায় চলে যাব খিরাইয়ের দিকে। আমরা ভোর রাত্রিবেলায় রাইড করতে বেরিয়ে পড়ার পরে সকালবেলা যে এরকম একটা সুন্দর ফগি ভিউ পাবো সেটা কিন্তু বুঝতে পারিনি। মনে হচ্ছে যেন হিল এরিয়া, মানে আমাদের উত্তরবঙ্গে কোনো হিল এরিয়ায় আমরা বাইক চালাচ্ছি। এরপর উলুবেড়িয়ার কুয়াশা মাখা রাস্তা পেরিয়ে যখন কোলাঘাট ব্রিজের কাছে, তখন আশেপাশের দৃশ্য অনেকটাই পরিষ্কার হয়ে গেল, আর সূর্যদেব তার স্বমহিমায় আস্তে আস্তে উদয় হতে শুরু করলো। এতক্ষণ ধরে আমরা কুয়াশাচ্ছন্ন ওয়েদারের মধ্যে দিয়ে বাইক চালাতে চালাতে আসছিলাম, আর এখন আমরা চলে এসেছি রূপনারায়ণ নদের ওপরে কোলাঘাট ব্রিজে। তো কোলাঘাট ব্রিজ আমাদের বাড়ির থেকে, মানে অ্যাকচুয়ালি আমরা বাড়ির থেকে 75 কিলোমিটার চলে এসেছি, আর ধুলাগড় থেকে 40 কিলোমিটার চলে এসেছি। তো আজকে সকালবেলা এত সুন্দর একটা ভিউ দেখে কোলাঘাট ব্রিজের উপরে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তো আবার এখন এগিয়ে যাচ্ছি খিরাইয়ের দিকে। তো এখান থেকে খিরাই আর 30 কিলোমিটারের মতন দেখাচ্ছে, সময় লাগবে 30 মিনিট। তো যাই হোক, চলো এগিয়ে যাই, আর যত তাড়াতাড়ি পারি খিরাইতে গিয়ে ওখানকার যে সুন্দর ভিউটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো, আমরা খিরাইতে পৌঁছে গেছি। উপরেই দেখতে পাচ্ছ ব্রিজ, আর এখান থেকে পার করে ওপারেই খিরাইয়ের যে মেন ফুলের বাগানটা ওইখানেই রয়েছে। আর সামনে দেখো কংসাবতী নদী। কংসাবতী নদীতে কিন্তু এখানে একদমই জল নেই, আর যেহেতু এটা শীতকাল তাই এখন জল কম, বর্ষাকালের দিকে তাও একটু বেশি জল থাকে। তো চলো এখন সোজা চলে যাচ্ছি ফুলের বাগানে। তো বন্ধুরা, এখন সময় 7:30, আর আমরা এখন খিরাইতে চলে এসেছি। আর খিরাইতে এসে এখানে কিন্তু গাড়ি পার্ক করার ভালো সুবন্দোবস্ত রয়েছে। তো তোমরা প্রাইভেট কার এবং বাইকে এলে এখানে গাড়ি পার্ক করে এখান দিয়ে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খিরাইতে মানে ফুলের যে বাগানগুলো রয়েছে, বাগানের ভিতরে যাওয়ার যে এন্ট্রান্স, এখান থেকেই ভিতরে চলে যেতে হয়।
আমরা চলে এসেছি খিরাইয়ের ভিতরে, আর দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে। আর পুরো যে এখান থেকে যে ভিতরে যাওয়ার রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি ঘিরে দেওয়া হয়েছে, আর মাঝখান দিয়ে সরু আল রয়েছে, আর আলের ওপর দিয়ে হেঁটে যেতে হবে। আর প্রথমে আগে এই রাস্তাটা ঘেরা থাকতো না, যেহেতু বাইরের থেকে মানুষ এসে এখানে ফুলগুলো নষ্ট করে দেয়, তাই জন্য এখন এখানে এরকমভাবে ঘিরে রাখা হয়। আসুন দাদা ভাই, চিলাইয়া বলুন বানিয়ে দেবো, বুঝে বানিয়ে দেবো। আসুন দাদা ভাই, চিলাইয়া বলুন বানিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা এখন খিরাই থেকে বেরিয়ে পড়লাম, আর সকালবেলা এসে খিরাইয়ের যে সুন্দর ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। বেসিক্যালি খিরাইয়ের যে ভ্যালিটা, তো এইখানে মেনলি গাঁদা ফুলই দেখতে পাওয়া যায়। তো রাস্তায় যাওয়ার সময় স্থানীয় লোকের কাছে জিজ্ঞেস করলাম, যে তারা বললো যে তোমরা এখান থেকে আরেকটু এগিয়ে যাও 1 কিলোমিটার, সেখানে জাদরা বলে একটা জায়গা আছে, সেখানকার ভিউটা আরও বেশি সুন্দর। আর ওখানে শুধু গাঁদা নয়, সাথে চন্দ্রমল্লিকা, মোরগ ফুল, মানে আরও বিভিন্ন ধরনের ফুলের ভিউ তোমরা দেখতে পাবে। তো এই শুনে আমরা এখন এগিয়ে যাচ্ছি জাদরার দিকে। সকালবেলা আমরা খিরাইতে গিয়ে শুধু গাঁদা ফুল দেখেছি, আর মানুষ মনে করে খিরাই মানে কিন্তু শুধু গাঁদা ফুল, আসলে কিন্তু সেটা নয়। আমি এখন খিরাই থেকে বেরিয়ে একটু ভিতরের দিকে চলে এসেছি, আর দেখো আমার পিছনে পুরো সুন্দর সাদা চন্দ্রমল্লিকার চাষ হয়েছে। আর ওই দিকটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ হলুদ রঙের চন্দ্রমল্লিকা রয়েছে। আর এখান থেকে কিন্তু বিউটিটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে, চারিদিকটা পুরো সাদা হয়ে রয়েছে। আর তোমাদের আরেকটু দেখিয়ে দিই, এইখানে এই যে ফুলগুলো ফুটেছে, এই ফুলগুলোর নাম অ্যাকচুয়ালি আমরা জানি না, মানে সরি আমি জানি না। তো তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই জানিও যে এই ফুলগুলোর নাম কি। তো দেখো এইখানের ভিউ কিন্তু খিরাইয়ের যে মেন ফুলের যে বাগানটা রয়েছে সেখানের থেকে কিন্তু অনেক বেশি সুন্দর। আর একটু এগিয়ে গেলে দেখো এইখানে ফুলগুলো কিন্তু আরও সুন্দরভাবে ফুটেছে। তো আমি বলবো যে তোমরা খিরাইতে গিয়ে আর একটুখানি ভেতরের দিকে এসে এই রকম ধরনের সুন্দর ভিউ একবার দেখে যেও, কারণ এই ভিউটা খিরাই স্টেশন থেকে নেমে অ্যাকচুয়ালি টোটোতে করে যে খিরাই যে মেন ফুলের যে বাগানটা, সেইখানে গেলে এই রকম ভিউ কিন্তু দেখতে পাবে না। এখানে আশেপাশে চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, গোলাপ গাছ, বিভিন্ন রকম ফুলের চাষ হয়েছে। দিদি, এই ফুলগুলোর নাম কি? করণ ফুল। দেখতে কিন্তু খুব সুন্দর এই ফুলগুলো। এখন তো মানে গাছ নষ্ট হয়ে গেল আর কি। ও এখন ফুলের সিজন নয়? হ্যাঁ ফুলের সিজন, কিন্তু এখন এই যে রোদ বেরাইছে, ও আস্তে আস্তে মানে এই ফুলগুলো এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর কদিন যাবে, আর 15 দিন পরেই নষ্ট হয়ে ও যাবে। আর 15 দিন পরে কি এই ফুল থাকবে না? না, তো তারপরে এখানে কি এই ফুল ছেড়ে কি অন্য কিছু চাষ করা হবে? আবার অন্য কিছু হবে। ও তার এই ফুলগুলো কি, এই যে এইগুলো? এইগুলা হচ্ছে তোমার আরে কিটা, এগুলো কি চন্দ্রমল্লিকা? না ওগা মল্লিকা না, মল্লিকা ওই যে সাদা হইয়া হলুদ হয়ে আচ্ছা, শুধু সাদা আর এই হলুদ চন্দ্রমল্লিকা। আচ্ছা, বাতাসা বাতাসা ফুল। আচ্ছা, খিরাইতে দেখলাম ওই নীল কালারের, তারপরে আরো অন্য ধরনের কালার, ওগুলো কি রং করে তৈরি করা হয় ওই ফুলগুলো? হ্যাঁ অনেক মানে এই সাদা চন্দ্রমল্লিকাগুলোকে রং করে তৈরি করা হয়, তাই তো? অনেক রং করে, বিভিন্ন কালারের হয়। তো ওই তো তোমার হলুদ রঙের হচ্ছে, সাদা হচ্ছে, আচ্ছা একটা লাল হয়, আর গোলাপি হয়।
তো বন্ধুরা, আমরা খিরাই থেকে আরও 1 কিলোমিটার ভিতরে জাদরাতে এসেছিলাম, আর এখানে এসে এখানকার যে ফুলের ভিউ সেটা দেখলাম, কিছু ড্রোন শট নিয়েছিলাম, সেগুলোও তোমাদের দেখালাম। আর এখন আমরা জাদরা থেকে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার। তো আমরা পাঁশকুড়া থেকে এনএইচ ধরে কোলাঘাটে চলে এসেছি। তো সেই সকালবেলায় খিরাইতে গিয়ে একটু ব্রেকফাস্ট করেছিলাম, তো অনেকটা সময় চলে গেছে, তাই এখন ভাবছি একটু এখানে কোনো একটা ধাবাতে লাঞ্চ করে নেব। তো আমরা কোলাঘাটে এসে রেণুকা হোটেলে লাঞ্চটা সেরে নিলাম। ওখানে দেখতে পাচ্ছ সুপ্রতীক দাঁড়িয়ে রয়েছে। তো প্রথমে ভেবেছিলাম যে লাঞ্চ করে বাড়ি চলে যাব, তবে প্ল্যানে একটু চেঞ্জেস এসছে। এখান থেকে সামনেই রয়েছে দেউলটি, মানে এখান থেকে দেউলটি 7 কিলোমিটার, আর দেউলটি থেকে আরও 1 কিলোমিটার ভিতরে গেলে সেখানে শরৎচন্দ্রের কুটি আছে। তো ভাবলাম যে এই ঘুরতে যখন এসছি, আলাদা করে দেউলটিতে আবার কবে আসবো কি আসবো না তার ঠিক নেই, তাই ভাবলাম যে এখান থেকে বাড়ি যাওয়ার পথে একবারে দেউলটি ঘুরে, মানে শরৎচন্দ্রের কুটি ঘুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। এনএইচ থেকে বাঁ দিকে যে সার্ভিস রোডটা রয়েছে, সার্ভিস রোডে আমরা উঠে পড়েছি, আর ওখান থেকে আমরা কিছুটা এগিয়ে এসে বাঁ দিকে যে টার্নটা রয়েছে সেই বাঁ দিকে টার্ন নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমরা দেউলটিতে ঢুকে পড়লাম। জাস্ট এখান থেকে 1 কিলোমিটার ভিতরে গেলেই শরৎচন্দ্রের কুঠির কাছে আমরা পৌঁছে যাব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ছোটোর থেকে এখানে থাকতেন না, তিনি তার জীবনের শেষ 12 বছর এখানে কাটিয়েছেন। বর্দির শ্বশুরবাড়ি ঘুরতে এসে সেই সময় তার এই জায়গাটি পছন্দ হয়েছিল, তাই 1923 সালে এই জায়গাটি কিনেছিলেন এবং 1925 সালে তার এই সুন্দর বাসভবনটি তিনি তৈরি করিয়েছিলেন। এটাই লিখতেন, এটা ওনার লেখার ঘর। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকতো, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইত। 2 নম্বর রাখি লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি 4 কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি 4 নিচে যে মৃত্যুর শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, যেটা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। হিরণময়ী দেবীকে আমি দেখেছি। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি 23টা বছর কাটিয়েছিলেন। আমার নাম দুলাল মান্না, এই বাড়ি 60 বছর দেখাশোনা করছি। তখন 15 বছর বয়স, ওনাকে বড় মা বলে সবাই ডাকতো। এই লেখাটা নেই কতদিন কত অবধি। এটা বৈঠকখানা ছিল, এখানে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, বাঘাযতীন, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাওনে, চিত্তরঞ্জন দাস সব নদীর পথে এসে রাতে মিটিং করতেন হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকে ঘড়িটা লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। তারপর কনে লক্ষ্য রাখুন, এটা গড়গড়া তামাক খেতেন। তার পাশে ওটা ভার্সের রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়ছেন। আর ওই সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাতবইয়ের ছবি। পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ 2টো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে এটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে এর উপরে ঠেক দিয়ে রাখা ছিল। এটা চিকিৎসা ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন।
আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। ঠাকুরটা রয়েছে লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের দেশে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার উপর এ বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণী থেকে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। তো আমরা এখন চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পিছনের দিকে। আর এটা যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি তখনকার দিনে ধানের গোলা ছিল। এখনকার যে ধানের গোলাগুলো শেপ আমি দেখেছি সেটা সাধারণত গোলাকৃতি হয়, তবে এই যে ধানের গোলাটার শেপ এটা চৌকো টাইপের। আর এই ধানের গোলার থেকে এইখানে দেখো, এইখানে আগে রান্নাঘর ছিল, তবে যেহেতু 1978 সালের বন্যা হয়েছিল তাই সেই সময় এই রান্নাঘরটা মানে নষ্ট হয়ে যায় এবং তারপর থেকে এই জায়গাটাকে মানে রান্নাঘরের এই জায়গাটাকে সংস্কার করা হয়নি। তবে এই জায়গাটা কিন্তু 2007 সালে পশ্চিমবঙ্গের তরফ থেকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। আর তারপরে 2010 সালে মানে একবারই এই জায়গাটা সংস্করণ করা হয়। তো বন্ধুরা, আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ শরৎচন্দ্রের বাড়ি। এইটা হলো শরৎচন্দ্র স্মৃতি মন্দির, আর এই যে সামনেই যেটা রয়েছে এটা হলো শরৎচন্দ্র স্মৃতি উদ্যান। তো এইখানে যদি তোমরা আসতে চাও, তাহলে যদি ট্রেনে করে আসতে চাও তাহলে সহজেই হাওড়া স্টেশন থেকে যে কোনো খড়গপুরগামী ট্রেন ধরে দেউলটি স্টেশনে চলে আসো এবং দেউলটি স্টেশনের সামনে টোটো পাওয়া যায় এবং 20 টাকার বিনিময়ে তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে। আর এখানে যদি তোমরা বাইক বা প্রাইভেট কারে আসো, সামনে কিন্তু মানে পার্কিং করার সুবন্দোবস্ত রয়েছে। তোমরা যে কোনো পদ্ধতিতেই এখানে আসো না কেন, অতি সহজেই কিন্তু এখানে চলে আসতে পারবে। এরপর আমরা সুন্দর সোনালি আলোয় মাখা বিকেলের দৃশ্য দেখে চলে এলাম রূপনারায়ণ নদের তীরে। হ্যাঁ, এই সেই রূপনারায়ণ নদ, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কথাশিল্পী হাওড়া জেলার এই ছোট্ট গ্রামটাকে তার হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছিলেন এবং এইখানেই তিনি তার জীবনের বাকি 12 বছর অতিবাহিত করেছিলেন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানিও ড্রোন ভিউগুলো কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন আইকনটা প্রেস করে দিও, যাতে ভবিষ্যতে আমরা নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। এরপর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।